এই বলে হারাধনবাবু তার লম্বা জরাজীর্ণ হাতটা দিয়ে রতনের মাথা ধরে তাকে হাওয়ায় তুলে ধরে। রতন ভয়ানক যন্ত্রণায় ছটপট করে চেঁচাতে শুরু করে। নিমেষের মধ্যেই হারাধনবাবু তার মাথাটা তার দেহ থেকে আলাদা করে দিয়ে রতনকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। দুদিন ধরে এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে এই সাউদিঘি গ্রামে। গ্রামের খাল বিল সব জলে ভরে গেছে, মাঠে ঘাটে জল থই থই করছে। এই বৃষ্টির মধ্যেই বেলুন মোড়ের আড্ডায় কিছু ছেলে ছোকরাদের দলের সাথে আসর জমিয়েছে এই গ্রামের নবীন খুড়ো। বয়স হয়ে গেলেও মানুষটার রসকস এখনো কমেনি। গরম গরম চা আর তেলেভাজা মুড়ি খেতে খেতে সবাই বেশ গল্পের আসরে মজেছে। নবীন খুড়ো একটু রসালো মানুষ। সে চায়ে একটা চুমুক দিয়ে মশকরা করে প্রবীরকে বলে উঠল, প্রবীর বাবা, তা তুই কি সারা জীবন আইবুড়ো থাকবি বলে সিদ্ধান্ত নিয়েছিস? আরে এবার তো একটা হিললে কর বাপ, আবার বয়স হচ্ছে তো নাকি? তোর বিয়ে না খেয়ে মরে গেলে কিন্তু আমার আত্মা অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াবে। প্রবীর ও নবীন খুড়োর সাথে ঠাট্টা করতে বেশ ভালোই বাসে। সেও ঠাট্টা করে তাকে জবাব দিয়ে বলল, আরে বুড়ো, তোমার কি আর অন্য কোনো কথা মনে পড়ে না? আমাকে দেখলেই খালি বিয়ের কথা বলো তুমি। আচ্ছা মুশকিল, আমি মেয়ে পাচ্ছি না তাই বিয়ে করছি না। তোমার যদি অতই বিয়ে খাবার ইচ্ছা হয়ে থাকে তাহলে যাও, আমার জন্য একটা মেয়ে খুঁজে দাও দেখি। তা তোর বিয়ে হচ্ছে না, তার জন্যে আমি মেয়ে খুঁজে দিতে যাব কেন রে শালা? ছেলে হয়ে এরম কথা বলতে লজ্জা করে না তোর? আরে আমার যখন তোর মতন বয়স ছিল তখন কত মেয়ের সাথে প্রেম করেছি, জানিস না? তোরা আজকালকার ছেলেরা কিছুই পারিস না দেখছি। বাহ, বেশ ভালোই করলে এই গোপন কথাটা বলে। আমি আজই ঠাকুমাকে গিয়ে এই খবরটা দিচ্ছি, দাঁড়াও, তারপর দেখো তোমার কি হয়। সবাই হেসে ওঠে প্রবীরের এই কথা শুনে। ইতিমধ্যে এ গ্রামের হারাধনবাবুকে প্রবীর ওই সামনের রাস্তাটা দিয়ে হেঁটে যেতে দেখে। কোনো ছাতা বা বর্ষাতি ছাড়াই এই প্রবল বৃষ্টিতে সে একা ভিজে ভিজে কোথায় যেন হেঁটে যাচ্ছে। প্রবীর তাকে হাঁক দিতেই সে তাদের আড্ডার সামনে এসে দাঁড়ায়। কি গো, এই বৃষ্টির রাতে কোথায় চললে? হারাধনবাবু একটু বিরক্ত বোধ করে বলল, আমার একটা খুব জরুরি কাজ আছে, তাই যাচ্ছি ওই দিকটায় আর কি। তা তোরা এখানে বসে বেশ ভালোই তো আড্ডা জমিয়েছিস দেখছি। হ্যাঁ, তা তো বটেই। তা তুমিও এসো না, আমাদের সাথে যোগদান দাও। আরে না না, আমার মেলায় অনেক কাজ আছে, আজ না, তবে অন্য কোনো একদিন নিশ্চয়ই বসবো। আজকে আমাকে যেতে হবে। কি এমন কাজ যেটা আজ তার না করলেই না? এই বৃষ্টি ভেজা রাতে কার খোঁজে ছুটে চলেছে এই মানুষটা? তার এরম আচরণ দেখে সবাই বেশ একটু অবাক হলো। ঠিক আছে, আজ চলি তবে, তোরা আড্ডা দে বসে। এই বলে হারাধনবাবু গট গট করে হেঁটে চলে গেল ওখান থেকে। কি ব্যাপার বলতো প্রবীর, আমার কেমন যেন সন্দেহ হলো ওর ওপর। এই বৃষ্টির মধ্যে এত রাতে একা কোথায় যাচ্ছে? ছাতা বা বর্ষাতি কোনোটাই সঙ্গে নিয়ে বেরোয়নি। মনে হলো খুব তাড়ার মধ্যে রয়েছে। হ্যাঁ গো খুড়ো, আমারও কেমন যেন খটকা লাগছে। কি ভূত চেপেছে লোকটার মাথায় কে জানে। সবাই হারাধনবাবুকে নিয়ে আলোচনায় ব্যস্ত ছিল। ঠিক এমন সময় সবার চোখে ধুলো দিয়ে রতন ওই আড্ডা ছেড়ে চলে যায় হারাধনবাবুর পিছনে।
রতনের মনে যে এখন কৌতূহলের ধোঁয়া জমাট বেঁধেছে সেটা খুব সহজেই বোঝা গেল। হাঁটতে হাঁটতে রতন এসে পড়ে পশ্চিম দিকের ঘন জঙ্গলের মধ্যে। সামনে টর্চ হাতে হারাধনবাবুকে দাঁড়িয়ে থাকতে দেখে সে। হারাধনবাবু দাঁড়িয়ে কি যেন খোঁজার চেষ্টা করছে। না, নকশা তো এই জায়গাটাই বলছে। বেশি ভেবে সময় নষ্ট করে কোনো লাভ নেই। এই বলে হারাধনবাবু তার পায়ের সামনের দিকের মাটিটা খুঁড়তে শুরু করে। এই সব কিছু প্রবীর একটা ঝোপের আড়াল থেকে লক্ষ্য করে। এদিকে বৃষ্টির গতিবেগ বেড়েই চলেছে। আকাশের কোনো এক প্রান্তে কর কর করে জোরে একটা বাজ পড়ল। অন্ধকারে ঢেকে থাকা চারিদিকটা কিছু মুহূর্তের জন্যে আলোয় ভরে গেল। হারাধনবাবুর মুখে এবার একটা সফলতার ভাব প্রকাশ হয়েছে, যেন সে বহু বছর পুরনো কোনো জিনিস খুঁজে পেয়েছে। ও অতি কষ্টে শেষ পর্যন্ত পাওয়া গেল এটা। হারাধনবাবু বহু পুরনো এক গুপ্তধনের খোঁজে আজ এই জঙ্গলে ছুটে এসেছিল। সে এখন তার কাজে সফল হয়েছে। হঠাৎই সে বুঝতে পারে তার পিছনে কোনো একজন এসে দাঁড়িয়েছে। সে একটু ভয় পেয়ে পিছনে ফিরতেই দেখল তার দিকে খুবই তীব্র দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে রতন। তার মুখটা দেখে একটু সন্দেহ হলো হারাধনবাবুর। রতন, তুই এখানে কি করছিস? হ্যাঁ, আগে তুমি বলো, তুমি এখানে কি করছো? আর তোমার হাতে ওটা কি? আমি এখানে যাই করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর হাতের জিনিসটাও আমার ব্যক্তিগত জিনিস। সেটার কৈফিয়ত আমি তোকে দিতে যাব কেন? তুমি আমাকে কৈফিয়ত দিতে ইচ্ছুক না, তাই তো? ঠিক আছে, দেখছি এবার তুমি কেমন না বলো আমাকে। এই বলে রতন তার কোমর থেকে একটা ছোরা বের করে হারাধনের দিকে তাক করে ধরল। এবার বলো, বলবে কি না? ওটা কি জিনিস? আমাকে যদি না বলো তাহলে এখানেই তোমার মাথাটা দেহ থেকে আলাদা করে মাটিতে পুঁতে দেব। এই জিনিস আমার পূর্বপুরুষের। তোকে আমি এর সিকি ভাগও দেব না। তুই ভালোই ভালোই আমাকে এখান থেকে যেতে দে, না হলে তোর এই কুকীর্তি আমি সব বাইকে বলে দেব। তবে রে বেটা, রতনকে হুমকি দেওয়া, দেখাচ্ছি মজা। এই বলে রতন ঝপ করে হারাধনের গলায় একটা কোপ বসালো। মাটিতে ছিটকে পড়ল হারাধনের কাটা মুন্ডুটা। রতন ওই সোনার মোহরে ভরা ঘোড়াটা নিজের হাতে তুলে নিল। তারপর ওই জঙ্গল ছেড়ে বেরোনোর জন্যে পিছনের দিকে হাঁটতে শুরু করলো। বৃষ্টির দাপটটা এখন একটু কমেছে। দূরে আবারও কর্কর শব্দে কোথাও একটা বাজ পড়ল। রতনের মুখে এখন একটা হাসি ফুটে উঠেছে। আজ এমন জিনিস তার হাতে পড়েছে যার জন্যে সে বাকি জীবনটা বসে খেয়ে কাটিয়ে দেবে। হাঁটতে হাঁটতে রতন হঠাৎ থেমে দাঁড়ালো। তার মুখের হাসিটা চলে গিয়ে এখন ভয় ফুটে উঠেছে। ওটা কি? সামনের কিছু হাত দূরে কেউ যেন একটা দাঁড়িয়ে আছে। এই ঘন জঙ্গলে এত রাতে কে তার পথ আটকে দাঁড়িয়ে? এই এই কে আছিস ওখানে? ভয় দেখিয়ে কোনো লাভ নেই। এখন ভালোই ভালোই আমার রাস্তা ছাড়, না হলে এক্ষুনি তোর মাথাটা তোর দেহ থেকে আলাদা করে দেব। তার কথার পাল্টা জবাব দিয়ে ওই ছায়ামূর্তিটা বলে উঠল, মরা মানুষকে আর কতবার মারবি? এই বলে ঘন জমাট বাঁধা অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে এলো
একটা জলজ্যান্ত পিশাচ। তার মাথাটা মাথার জায়গায় নেই, শূন্যে ভেসে রয়েছে। কে 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 তুমি? কি চাও? আমাকে আমাকে যেতে দাও। যেতে দেব মানে? তোকে যেতে দেবার জন্য তোর সামনে আসিনি, তোকে আমার সাথে নিয়ে যেতে এসেছি। না 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 না, আমাকে আমাকে যেতে দাও। আমি তোমার কোনো ক্ষতি করিনি। তোর দেখছি মতিভ্রম হয়েছে। এই একটু আগেই আমাকে কুপিয়ে খুন করলি, আর এখন বলছিস যে তুই কোনো ক্ষতি করিসনি আমার? তোর মাথাটা খারাপ হয়ে গেছে দেখছি। না, এই মাথার সমস্যা নিয়ে তোর আর বেঁচে লাভ নেই। তার এই কথাটা শুনে রতন বুঝতে পারে যে এই ছায়ামূর্তি আর অন্য কেউ না, একটু আগে তার হাতে খুন হয়ে যাওয়া হারাধন বাবু। এটা লোকটা মরে গিয়ে ভূত হয়ে এসে দাঁড়িয়েছে তার সামনে। আমার আমার ভুল হয়ে গেছে। এই নাও তোমার সম্পত্তি। আমি আমি আর কোনোদিন এই ভুল কাজ করব না। আমাকে আমাকে ছেড়ে দাও হারাধন। এখন এসব বলে কি আর লাভ আছে? আমি এখন মৃত। এই সোনা দানা আমার আর কোনো কাজের না। আমার জীবনটা তো তুই আগেই শেষ করে দিয়েছিস। এই বলে হারাধন বাবু তার লম্বা জরাজীর্ণ হাতটা দিয়ে রতনের মাথা ধরে তাকে হাওয়ায় তুলে ধরে। রতন ভয়ানক যন্ত্রণায় ছটপট করে চেঁচাতে শুরু করে। নিমেষের মধ্যেই হারাধন বাবু তার মাথাটা তার দেহ থেকে আলাদা করে দিয়ে রতনকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। পরের দিন সকালে রতনের মুদির দোকান বন্ধ দেখে গ্রামের কিছু লোক তার খোঁজ করতে করতে চলে আসে গ্রামের ওই পশ্চিম দিকের জঙ্গলটায়। কি রে পচা, তুই ঠিক জায়গায় আনলি তো রে। গো খুড়ো, কাল রাতে তো আমি রতনকে এই রাস্তা ধরেই যেতে দেখলাম। চল তবে জঙ্গলের ভেতরে গিয়ে দেখা যাক। জঙ্গলের পথ ধরে কিছুটা যাওয়া মাত্রই তারা রতনের লাশ মাটিতে পড়ে থাকতে দেখে। লাশটার মাথাটা কে যেন চিবিয়ে খেয়েছে। রক্তে মাখা রতনের অচেতন দেহটা দেখে পচা বলে ওঠে, কি গো খুড়ো, এই লাশটা যতদূর সম্ভব রতনেরই মনে হচ্ছে। কালকে রতনকে এই জামা কাপড়েই এই জঙ্গলে আসতে দেখেছিলাম। তাই যদি হয় তাহলে এটা নিঘাত রতনেরই লাশ। এর মধ্যে পচা রতনের দেহর পাশটায় একটা ঘড়া পড়ে থাকতে দেখে। ওটা কি গো খুড়ো, মাটির ঘড়া বলে মনে হচ্ছে না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। গিয়ে দেখবো একবার। থাম, এখন যাস না। লাশের কাছ থেকে পাওয়া কোনো সন্দেহজনক জিনিসে হাত না দেওয়াই ভালো। আগে রতনের দেহর কাজ শেষ হোক, তারপর একটা ওঝা ডেকে না হয় সব ঘটনা বলে এই ঘোড়াটা দেখাবো। বলা তো যায় না এটা মানুষের কাজ নাকি। বুঝেছি বুঝেছি, আর বলার দরকার নেই। সবাই ওই ঘোড়াটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে ব্যস্ত ছিল। এমন সময় পাশের একটা ঝোপ থেকে একটা লোক বেরিয়ে এসে দাঁড়ালো তাদের সামনে। আরে আরে হারাধন যে বাপ,
তুই এখানে কি করছিস? আমি সকালে এই জঙ্গলে একটু ঘুরতে এসেছিলাম, এখন বাড়ি ফিরছিলাম, তোমাদের আওয়াজ শুনে ছুটে এলাম এখানে। তার রতনকে কে মারলো কিছু কি জানতে পেরেছো? খুড়ো একটু অবাক হলো। রতনের মৃতদেহ দেখে একটুও অবাক না হয়েই এই প্রশ্ন করল সে। সে যেন রতনের মৃতদেহটা আগেই দেখে ফেলেছিল। না রে বাপ, তা এখনো জানা যায়নি। সকালে রতনের মুদির দোকান বন্ধ দেখে আমাদের মনে কৌতূহল জাগে। এমন কোনো দিন হয়নি রতন দোকান খোলেনি, তাই ওর দোকান বন্ধ দেখে আমরা সবাই ওর বাড়িতে যাই। সেখানে গিয়ে জানতে পারা যায় যে সে নাকি কাল রাত থেকেই বাড়ি আসেনি। তারপর পচা আমাদের এসে বলে যে সে নাকি রতনকে কাল রাতে এই জঙ্গলে আসতে দেখেছিল। তাই ওর কথা শুনে আমরা ছুটে আসি এখানে, আর এসে দেখি রতনের দেহ এখানে এভাবে পড়ে আছে। কথাটা শুনে হারাধনের মুখটা কেমন যেন ভার হয়ে গেল। ও এই ব্যাপার, তা এই বেটা মরেছে, ভালোই হয়েছে। হারাধনের মুখে এই কথা শুনে নবীন খুড়ো একটু আশ্চর্য হলো। হারাধনের মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। তা না হলে কি এরম পরিস্থিতিতে কেউ এই ধরনের কথা বলতে পারে? আচ্ছা খুড়ো, আমি আসি তবে। কিছুক্ষণ আগেই রতনের দেহ পুড়িয়ে নিজেদের শুদ্ধি করে এই আড্ডায় এসে যোগদান দিয়েছে সবাই। তা খুড়ো, ওই খরাটা তুমি নিয়ে এসেছো তো? এই রে, এই তাড়াহুড়োতে মনে হয় ঘোড়াটা ওখানেই ফেলে এসেছি। তোমাকে না বারবার করে বললাম, আর তুমি শেষ পর্যন্ত কিনা ভুলে গেলে। এই বলে পচা ওখান থেকে উঠে চলে গেল। খুড়ো নির্বাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। এরও মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। একটা সামান্য ঘোড়ার জন্যে এরম রেগে চলে যায় না হলে। পচা হাঁটতে হাঁটতে এসে পড়ে ওই জঙ্গলে। সে ঠিক ওই জায়গাতে গিয়ে দাঁড়ায় সকালে যেখানে রতনের দেহটা পড়েছিল। সেখানে পৌঁছে আশপাশটা ভালো করে লক্ষ্য করে দেখল, কিন্তু ওই ঘোড়াটা সে দেখতে পেল না। খরাটা তো এখানেই থাকার কথা। মনে হয় অন্য কেউ দেখতে পেয়ে নিয়ে পালিয়েছে। রহস্যই থেকে গেল। এটা খুঁজছিস? কে কে? ঘন জমাট বাঁধা অন্ধকার থেকে বেরিয়ে এসে পচার সামনে দাঁড়ালো হারাধন। তার হাতে রয়েছে ওই ঘোড়াটা, যার খোঁজে পচা এই জঙ্গলে এসে পৌঁছেছে। এই নে, আমি জানি তুই এটারই খোঁজ করতে করতে এখানে এসেছিস। তুমি এখানে কি করছো গো? আর তুমি জানলেই বা কি করে? ঠিক, আমি এই জিনিসটা খুঁজছিলাম। একটা ফিকফিকে হাসি হেসে হারাধন বলল, হে হে, অত প্রশ্ন করিস না। যেটার খোঁজে এখানে এসেছিলি সেটা তো পেয়ে গেছিস নাকি? আর এমনিতেও এই ঘোড়া আমার আর কোনো কাজের না, তাই এটা আমি তোকেই দিলাম। এ কথা শুনে পচার একটু আশ্চর্য লাগলো। লোকটা কি আবোল তাবোল বকছে, সব কিছু যেন তার মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। মানে কি বলতে চাইছো কিছুই বুঝতে পারলাম না হারাধন। ও তুই বুঝবি না। এখন চল এখান থেকে বেরোনো যাক। এইসব জায়গায় বেশিক্ষণ না থাকাই ভালো। পচা আর হারাধন মিলে রাস্তায় হাঁটা লাগিয়েছিল গ্রামে ফেরার জন্যে। এমন সময়
তাদের সামনে এক ভয়ঙ্কর ছায়ামূর্তি এসে তাদের পথ আটকে দাঁড়িয়ে পড়ল। খুবই ভয়ের দেখতে এই ছায়ামূর্তিটাকে। দুটো চোখ টর্চের মতো জ্বলছে, শরীরের চামড়া পচে গিয়ে হাড় গোড় বেরিয়ে পড়েছে। মুখের ধারালো দাঁত বের করে ফ্যাস ফ্যাসে হাসি হেসে উঠল সেই ছায়ামূর্তিটা। আবার এসেছিস তুই? তোর যে শিক্ষা হয়নি দেখছি। আমাদের পথ ছেড়ে দে, ভালোই ভালোই এখান থেকে চলে যা, না হলে খুব খারাপ হবে। পচা কিছুই বুঝতে পারল না যে হারাধনের সাথে এই ছায়ামূর্তিটার কি সম্পর্ক আছে। আমি ওই সোনার মোহরের ঘোড়া পাইনি, আর কাউকে পেতেও দেব না। যে ওই ঘোড়ার পিছনে যাবে তোকেই আমি শেষ করে দেব। এই ঘোড়ার জন্য আমার প্রাণ গিয়েছে। তুই এই ঘোড়ার যোগ্য আগেও ছিলি না, আর কোনোদিন হবিও না। এটা আমার সম্পত্তি, তাই আমি ঠিক করব এটা আমি কাকে দেব। তোর কোনো কথা চলবে না। এখন ভালোই ভালোই রাস্তাটা ছাড়। আমি তো রাস্তা ছাড়বো না। দেখি তোরা এখান থেকে কি করে বেরোতে পারিস। তারা তোর ব্যবস্থা এক্ষুনি করছি। ভূতনাথ, কোথায় আছো? এখানে একবার আসো তো দেখি। কোথা থেকে হাওয়ায় ভেসে প্রকট হলো এক ওঝা গোছের লোক। তার চোখ দুটো সাদা ধপধপ করছে। পচা হারাধনের মুখের দিকে তাকিয়ে দেখল হারাধনেরও চোখ দুটো কেমন যেন সাদা ধপধপে হয়ে উঠেছে এখন। তোকে অনেকবার করেই সাবধান করেছিলাম রতন, তুই আমার কথা অমান্য করলি। শেষমেশ আমার হাতে তোকে শেষ হতে হবে। এই বলে ভূতনাথ হাতে করে ধুলোর মতো কিছু জিনিস রতনের ছায়ামূর্তির দিকে ছুঁড়ে দিল। চোখের পলক ফেলতে না ফেলতেই ওই ছায়ামূর্তিটা দাউ দাউ করে আগুনে জ্বলতে শুরু করলো। তার সাথে বেরিয়ে এলো একটা বিকট চিৎকার। এই সব কিছু দেখে পচার শরীরটা কেমন যেন খারাপ হতে শুরু করলো। এবার সে তার জ্ঞান হারিয়ে ধপ করে মাটিতে পড়ে গেল। পরের দিন সকালবেলা পচার জ্ঞান ফেরে। সে দেখে সে তার ঘরের বিছানায় শুয়ে আছে। তার জ্ঞান ফিরতে দেখে খুড়ো তার সামনে এসে দাঁড়ায়। তারপর তাকে বলে যে তাকে নাকি এই গ্রামের কিছু লোক ভোরবেলায় ওই জঙ্গলের সামনের রাস্তাটায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। সাথে একটা ঘোড়াও তারা পায়। কাল রাতের ভয়ঙ্কর ঘটনাটা যে এক দুঃস্বপ্নের চেয়ে কম কিছু ছিল না, সেটা সে নিজেই জানে। কিভাবে যে সে আজ বেঁচে ফিরেছে সেটা তার অজানা। তবে এটা নিশ্চিত যে ওই ঘোড়াটা হারাধনের ছিল, যেটা সে বেঁচে থাকতে ভোগ করতে পারেনি। তাই সে কালকে রাতে রতনের ছায়ামূর্তির হাত থেকে বাঁচিয়ে তোলে পচাকে।